বাইডেনের তরফ থেকে মোহাম্মদ ইউনূসকে যে সহযোগিতার কথা বলা হয়েছিল সেগুলি কিন্তু বর্তমানে বাতিলের খাতায়। বর্তমানে আপনাদের জানিয়ে দিই যে 78টি ক্ষমতা হাতে নিয়ে 78টি আদেশ এবং কিছু চুক্তির ওপর স্থগিতাদেশ দিল, সেগুলোকে বাতিল করে দিল, ছুড়ে ফেলে দিল ডোনাল্ড ট্রাম্প। এবং অনেকে মনে করছেন যে এই কেউ বাঁচাতে আসবে না, এই ইউনূস জামাত শিবিরকে কেউ বাঁচাতে আসবে না। ভারত একদম এরকম ভাবে হাতটা ফেলবে, ওইখানে যে পাকিস্তানি দালালগুলো আছে পুরো এইভাবে ধরে আওয়ামী লীগের ভূমিধস জয় হবে, রেকর্ড জয় হবে। শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে আওয়ামী লীগের সমাবেশের আর কোনো আইনত জটিলতা কিংবা আইনত পুলিশ প্রশাসনের কারো কোনো বাধা থাকবে না। কিভাবে সম্ভব এটা? আমি আপনাদের বলছিলাম যে জাতিসংঘ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তিনি মার্চের তৃতীয় সপ্তাহে তিনি দেশে ফিরছেন, তার ব্লুপ্রিন্ট রেডি হয়ে গিয়েছে। এই খবরটা জোগাড় করতে গিয়ে দেশে ফিরে প্রতিশোধের বার্তা শেখ হাসিনার। ফেসবুকে ভার্চুয়াল বার্তায় হুঙ্কার মুজিব কন্যার। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না। আন্দোলনে পুলিশ, সেনা, বিজেপি গুলি চালায়নি। আমি দেশে ফিরবো, সব শহীদদের প্রতি। এবার কি তাহলে চাপে পড়ে সহ্য করতে না পেরে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা আমলি সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে তারপরে দেখে আসি। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে আওয়ামী লীগের সমাবেশের আর কোনো আইনত জটিলতা কিংবা আইনত পুলিশ প্রশাসনের কারো কোনো বাধা থাকবে না। কিভাবে সম্ভব এটা? আমি আপনাদের বলছিলাম যে জাতিসংঘ থেকে ডক্টর ইউনূসকে বলছে যে আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে, এবং যখন নাকি একে একে সমস্ত উপদেষ্টারা পদত্যাগ করবে তারপর কি আপনার জরুরি ভাবে শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বৈঠকে বসবে আপনার বিএনপি আর হচ্ছে ডক্টর ইউনূস। এখন সেই দিনটাই ঘটতে যাচ্ছে। জাতিসংঘ থেকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন ডক্টর ইউনূসকে যে আওয়ামী লীগ যদি রাস্তাঘাটে আন্দোলন কিংবা আপনার নির্বাচন প্রচারণার ক্ষেত্রে বড় কোনো সমাবেশের দরকার হয়, মানে আমাদের বাংলাদেশের রাজনৈতিক হিসাবে ক্যাটাগরি থাকে, তো সেক্ষেত্রে ডক্টর ইউনূসকে বললেন যে অন্য সমস্ত যে দলগুলো আছে তারা যেভাবে রাস্তাঘাটে সমাবেশ কিংবা আপনার যে ভোট কালেক্ট করবে সেভাবে যাতে আওয়ামী লীগও করতে পারে। এতে করে আওয়ামী লীগকে যাতে গণহারে মামলা কিংবা গণহারে গ্রেফতার কিংবা আইনের আওতায় কোনোভাবেই যাতে কোনো একটা কর্মীকে না ধরা হয় কিংবা আইনের মার্ক পেছে যাতে না পড়তে হয়। আর এটার সাথে জাতিসংঘ এটাও বলছে যাতে বাংলাদেশে শৃঙ্খলা বজায় থাকে, সংখ্যালঘুদের উপরে আপনার ভোটের যে একটা চাপ সেটা যাতে সৃষ্টি না করা হয়। আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি। সেটি হচ্ছে আজকে হচ্ছে 16 ফেব্রুয়ারি, মানে এই আপনার ফেব্রুয়ারি মাসের শেষ দিকে জাতিসংঘ থেকে একদম লিখিতভাবে একটা দরখাস্ত কিংবা আপনার একটা লিস্ট আসতে যাচ্ছে ডক্টর ইউনূসের জন্য। সেটি হচ্ছে আওয়ামী লীগের আর আপনার আইনত ভাবে বাংলাদেশের রাজপথে তারা যাতে সমাবেশ, সম্মেলন কিংবা কোনো যদি আপনার মিটিং এর প্রয়োজন হয় তারা যাতে সেটা করতে পারে, আর এটা যাতে কোনো আইনত বাধা কিংবা আপনার কি বলে অন্য সমস্ত যে রাজনৈতিক যে দলগুলো আছে তারা যাতে বাধা সৃষ্টি না করতে পারে। অন্যদিকে বিশেষভাবে যে আপনার নজরটা দেয় সেটি হচ্ছে সংখ্যালঘুদের উপরে। তারা তো হিন্দু, তো তাদেরকে জোর জবরদস্তি করে যে মানে তুমি আওয়ামী লীগকে ভোট দিতে পারবা না, তুমি জামাতকেই তোমাকে ভোট দিতে হবে কিংবা বিএনপির কি বলে বাক্সেতেই তোমাকে ভোট দিতে হবে। তো এই ধরনের যাতে কোনো জিম্মায় ফেলে আপনার ভোট কালেক্ট যাতে না করতে পারে কোনো দল, এটার প্রতি বিশেষভাবে নজর রাখতে বলছে ডক্টর ইউনূসকে, এবং এটা নিয়েই এখন থেকে কাজ করতে বলছে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে। এখন কথা হচ্ছে যে এটাতে আসলে কি হলো? আমার মনে হয় যে ভাই আওয়ামী লীগের কপাল চান কপাল হয়ে গেল, আর বাকি যে সমস্ত দল আছে তারা কি প্রপারলি চাঁদের দেশে যাবে। কিভাবে? সেটি হচ্ছে জামায়াতকে কখনোই আপনার সংখ্যালঘুরা কিংবা আপনার আমাদের হিন্দু ভাইয়েরা ভোট দিবে না, ইম্পসিবল। আপনার বিএনপির কিছু পাবে, আর সমস্ত ভোট পাবে হচ্ছে আওয়ামী লীগ। এটা কিন্তু জানা কথা। যখন নাকি আপনার শেখ মুজিবুর রহমান কিংবা আপনার বাংলাদেশের আরো একটি আপনার উজ্জ্বল মুখ, সেটি হচ্ছে মাওলানা ভাসানী সাহেব,
তিনি যখন আপনার শেখ মুজিবুর রহমান থেকে আলাদা হয়ে, আমি শর্টকাটে বলতেছি, আওয়ামী লীগের একটা পার্টি করে, সেটি হচ্ছে আপনার মুসলিম লীগ। তো যখন নাকি শেখ মুজিবুর দেখলো যে না, এটা মুসলিম লীগ করা সম্ভব না, কারণ বাংলাদেশটা তো গণতান্ত্রিক দেশ, আর হিন্দু বাইরে তাহলে কোথায় যাবে, মানে তারা কি একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে মনে করেন পড়ে যেত। এর আর সবকিছু বাদ দিয়ে শেখ মুজিবুর রহমান ঘোষণা দেয় যে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ। এটা হচ্ছে বাংলাদেশের সকল শ্রেণীর কিংবা সকল ধর্মের জন্য এই দলটা কাজ করবে বাংলাদেশের আপনার কি বলে এই সংবিধান মেনে। এই দলটা কাজ করবে বাংলাদেশের প্রতিটি জনগণের, প্রতিটি ধর্মের মানুষের জন্য বা প্রতিটি ধর্মের ব্যক্তির অধিকারের জন্য এই দলটি কাজ করবে। তাই এই দলের নাম গ্রহণ করা হয় বাংলাদেশ আওয়ামী লীগ। আর এটার ক্ষেত্রেই আপনার এই বাংলাদেশ আওয়ামী লীগের মোটামুটি ধরেন যদি 100% ভোট থাকে, এক্সাম্পল হিন্দুদের যদি 100% ভোট থাকে, 80% ভোট পাবে হচ্ছে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ। এখন আসুন, সামান্য একটা কি কোনো বাধা সৃষ্টিতা কিংবা উপদেষ্টারা কি কোনো বাধা সৃষ্টি করতে পারবে? আমি আপনাদেরকে বলে দিতে চাই যে 1%ও না। কারণ ইতিমধ্যে আপনার উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করছে, একে একে আরো যে 2-4 জন আছে সবাই কি পদত্যাগ করবে, মানে তারা আপনার মাঠে নামতেছে তাদের ভোট কালেক্ট করার জন্য। এতে করে কি হবে, সবাই কি সাধারণ জনগণ হয়ে যাবে। কারো উপরে কেউ কোনো আইনত প্রভাব কিংবা কোনো ধরনের কোনো আপনার উচ্ছৃঙ্খলা, মব জাস্টিস, গণহত্যা কিংবা আপনার সংখ্যালঘুদের উপরে কোনোভাবেই তাদেরকে জিম্মা করে যাতে ভোট কালেক্ট কি করা ইম্পসিবল হয়ে যাবে। কারণ জাতিসংঘ সরাসরি ভাবে একটা বিশেষ নজর রাখবে আমাদের এই বাংলাদেশের এই নির্বাচনের ক্ষেত্রে। আসলে নির্বাচনটা কবে হতে যাচ্ছে? নির্বাচনটাও অতি দ্রুত হতে যাচ্ছে জাতিসংঘের নির্দেশে। আমি বলছিলাম না যে আওয়ামী লীগ নির্বাচনে ফিরে আসবে কিংবা আওয়ামী লীগকে ফিরিয়ে দিবে জাতিসংঘ, কি মিলত? এখন তো শুধু পারমিশনটা পাইলেন আপনার কি রাজপথে সম্মেলন করার কিংবা করার। এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট। কারণ ভাই, রাজনীতিতে কিংবা আপনার ইলেকশনে যদি আপনাকে করতেই হয় তাহলে আপনাকে তো রাজপথে নামতে হবে, আপনাকে তো রাজপথে মিটিং, মিছিল, বড় বড় সমাবেশ করতে হবে, জনগণের উদ্দেশ্যে বক্তৃতা রাখতে হবে, জনগণকে অনুপ্রেরণা দিতে হবে কিংবা তাদের কি বলে আস্থা দিতে হবে যে আমরা আছি, আমরা পুনরায় ফিরে আসবো, বা এই ধরনের একটা কথা কিন্তু দিতে হবে, তাই না? বা এই ধরনের একটা মিটিং মিছিল করতে হবে। যাই হোক, এবার দর্শক বন্ধুরা, আমি মনে করি যে নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ কিংবা একটা ভালো একটা গুড নিউজ হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে। সর্বশেষ আমি আরো একটি কথা বলে দিতে চাই যে এই কথা শুনে কেউ আবার রাজপথে নেমে যাবেন না যেন, কেমন? এটা এখন পর্যন্ত আপনার ডক্টর ইউনূস ডিক্লেয়ার দেয় নাই, তবে আসতে যাচ্ছে, এটা বাস্তব। কেমন? যখন আসবে সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই ফেব্রুয়ারির আপনার এই মানে আপনার 27-28 তারিখের ভিতরেই সম্ভাবনা আছে আসার জন্য ইনশাআল্লাহ। দর্শক, কেউ বাঁচাতে আসবে না, এই ইউনূস জামাত শিবিরকে কেউ বাঁচাতে আসবে না। ভারত একদম এরকম ভাবে হাতটা ফেলবে, ওইখানে যে পাকিস্তানি দালালগুলো আছে পুরো এইভাবে ধরে আওয়ামী লীগের ভূমিধস জয় হবে, রেকর্ড জয় হবে। শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে গণ্য হবে। ডক্টর কনক সারোয়ার, তোমাকে আমি খোলা চ্যালেঞ্জ দিলাম, খোলা চ্যালেঞ্জ। আমি যে এই ব্যাখ্যা তোমাকে দিলাম আর তুমি যে এই ব্যাখ্যা দিয়েছো, আমার এই ব্যাখ্যাকে খণ্ডন করে দেখাও। এত মানুষের সামনে তোমাকে আমি খোলা চ্যালেঞ্জ দিলাম, আমার এই ভিডিওটাকে ভুল প্রমাণ করে দেখাও, বাপের বেটা যদি হয়ে থাকে। তুমি যে এই তোমার পাকিস্তানি দালালদের যে মস্তিষ্ক বিকৃতি করছো না, এই ইউনূসের জুতো করে চেটে চেটে, ভারত ঠিক কোন কৌশলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফেরাতে চলেছে, এটাই আজকের এই ভিডিওর প্রধান আলোচনার বিষয়। এবং একদম সহজ সরল বাংলা ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে ভারত ঠিক এবার কোন কৌশলটা অবলম্বন করতে চলেছে। দেখুন, আজ পর্যন্ত কিন্তু আমি আপনাদের সামনে এরকম কোনো আলোচনা করিনি, বরং এরকম কোনো শব্দই আপনাদের সামনে উচ্চারণ করিনি। কারণ আমি চাই না আমার দর্শকদের সামনে আমি এমন কোনো তথ্য উপস্থাপন করি, এমন কোনো থিওরি দিই যার কোনো গ্রহণযোগ্যতা নেই, যার কোনো বাস্তবতা নেই, ভুয়া কিছু গল্প শুনিয়ে আপনাদের মনোরঞ্জন দিই, এই কাজ কিন্তু আমি কখনোই করিনি। কিন্তু তা সত্ত্বেও আজ আমি আপনাদের সামনে গলা জোর করে বুক বাজিয়ে বলছি যে হ্যাঁ, শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আবারও ফিরতে চলেছে এবং ভারত ঠিক কোন কৌশলে শেখ হাসিনাকে ফেরাতে চলেছে তারও একটা রোড ম্যাপ আমি দেব। কিছু কর্মকর্তা নয়, কিছু রাজনৈতিক মহলে বুদ্ধিজীবীদের সাথে কথা বলে তাদের মতামত আমি নিয়েছি এবং তাদের সেই মতামতের সঙ্গে আমি যথেষ্ট ঐক্যমত হয়েছি এবং আশা করি এই যে কৌশলের কথা আমি বলবো, এটা শোনার পর আপনি আওয়ামী লীগ তো ছেড়ে দিন, খোদ
জামাত শিবিরের লোকেরাও এটা ফেলে দিতে পারবে না, অস্বীকার করতে পারবে না। তারাও এটা মেনে নিতে বাধ্য যে না, এই কৌশলের দম আছে এবং এই কৌশল যদি 100% অবলম্বন করা যায়, ফলো করা যায়, তাহলে শেখ হাসিনা ফেরার সম্ভাবনা অনেক বেশি। তো সেটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আর একটা গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নিতে চাই। সেটা হচ্ছে, ধরুন যদি কোনো জোচ্চোর, বাটপার, চিটিংবাজ, জালিয়াত সে ধরা পড়ে যায়, তাহলে সে কি করে? প্রথম কথা, সেই জালিয়াত তখন যে বিষয়টা নিয়ে সে ধরা পড়ে গিয়েছে, যে বিষয়টাতে জোচ্চুরি করতে গিয়ে ধরা খেয়ে গিয়েছে, সেই বিষয়টাকে পুরোপুরি লোপাট করে দিতে চায়। মানে সেটাকে মানুষের সামনে রাখতেই চায় না, পুরোপুরি ওই জিনিসটা চোখের সামনে থেকে উধাও করে দিতে চায়। নাম্বার 1। নাম্বার 2 কি করে? সেই যে বিষয়টা নিয়ে সে ধরাটা খেয়েছে, সেই বিষয়টাকে বিকৃত করে দেয়, দিয়ে একটা নতুন রূপে মানুষের সামনে উপস্থাপন করে, তাই না? তো আমাদের ইউনূস সাহেবও এই ডোনাল্ড ট্রাম্পের যে এই দুপুরবেলা থেকে যে খবরটা একেবারে গরম হয়ে সারা বাজারে ঘুরে বেড়াচ্ছে, যে ভারতের দায়িত্বে দিয়ে দিয়েছে বাংলাদেশকে ডোনাল্ড ট্রাম্প, এই খবরটায় রীতিমতো ভয়ে ঠক 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 করে কাঁপছে ইউনূস। কারণ এর গভীরতা কি সেটা আমরা বুঝতে পেরেছি এবং এই ভিডিওতে আরো স্পষ্ট করে বোঝাবো, একটু ধৈর্য ধরে বসুন। তো এই যে ভয়টা সে পেয়েছে এবং এই যে একটা অতি বাস্তব ঘটনা ঘটে গিয়েছে এবং তার যে একটা মানে মার্কা মারা পরাজয় হয়েছে, সেটাকে ঢাকতে প্রথম কথা তিনি এই যে দুটো বিষয় বললাম, যে প্রথম হচ্ছে পুরো তথ্য ঢেকে দেয়, বাইরে আসতে দেয় না, আর দ্বিতীয় সেই তথ্যগুলোকে বিকৃত করে দেয়। তো ইউনূস সাহেবও একদম ঠিক সেই কাজটাই করছে। বর্তমান মিডিয়াকে দিয়ে এই যে খবরটা প্রকাশ হয়েছে, এটাকে পুরো লোপাট করে দিয়েছে বর্তমান মিডিয়াকে দিয়ে। এবং সোশ্যাল মিডিয়াতে এই পাকিস্তান ও ইউনিসের যে চামচাগুলো আছে সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে দিয়ে এই তথ্যটাকে বিকৃত করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইউনূস সরকার। কিন্তু ইউনূস সাহেব যতই চেষ্টা করুক না কেন তথ্য লোপাট করার আর তথ্য বিকৃত করার, ততই আমরা আরো অ্যাক্টিভ হয়ে উঠব, বঙ্গবন্ধুর সৈনিকরা অ্যাক্টিভ হয়ে দেশের মানুষের সামনে সেই সব সত্য তুলে নিয়ে আসব। ইউনূস বাবা, তোমার বাঁচার কোনো রাস্তা নেই। দেখুন এখানে বাংলাদেশের মিডিয়া আজ দুপুর থেকে কি খবর করছে। বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই, চ্যানেল 24। বাংলাদেশ সরকার পরিবর্তন ডিপ স্টেটের হাতে হয়নি, যমুনা টিভি। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের জবাবে আশাহত মোদি, 71 টিভি। মানে এই যে কথাটা বলা হয়েছে যে ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই, ব্যাস এই পর্যন্তই তারা তথ্য প্রকাশ করছে। কিন্তু এরপরে এর থেকেও মারাত্মক যে কথাটা বলেছে ডোনাল্ড ট্রাম্প, যে বাংলাদেশের দায়িত্ব আমি মোদি প্রাইম মিনিস্টারের ওপরে ছেড়ে দিলাম, সেটা তারা প্রকাশ করছেই না। দেখুন না, পুরো চ্যানেল 24, 71 টিভি, যমুনা টিভি, একদম প্রথম সারির গণমাধ্যম স্রেফ ওই ডিপ স্টেটের ভূমিকা নেই ওই পর্যন্ত কাট করে খবরটাকে পাবলিশ করছে। তার পরবর্তী ডোনাল্ড ট্রাম্প কি বলল বাংলাদেশকে নিয়ে, সেটা বাংলাদেশের মানুষকে জানতেই দিচ্ছে না। মিডিয়ার গলাটা এইভাবে চিপে রেখেছে। এটা হচ্ছে এই তথ্য লোকানোর কাজ হলো। এবার আসুন আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তথ্য বিকৃতর কাজ। এই যে পাকিস্তানের পাচাটা দালালি করা যেসব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে, তাদেরকে দিয়ে এই যে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে সেটাকে বিকৃত করার কাজ চলছে। তো এই সমস্ত কিছু এক্সপোজ করব। দেখুন না, এই যে গত পরশুদিন ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সের প্রেসিডেন্ট, ভুল করে শুধুমাত্র মোদির সাথে হ্যান্ডশেক করতে কোন ক্রমে ভুলে গিয়েছিল, সেটা নিয়ে একেবারে সঙ্গে সঙ্গে বাংলাদেশি মিডিয়া অ্যাক্টিভ হয়ে গিয়েছিল। আর কত লজ্জা পাবেন মোদি, বিশ্ব নেতাদের সামনে অপমানিত হলেন মোদি, মোদির সঙ্গে হাত মেলালেনই না ফ্রান্সের প্রেসিডেন্ট। মানে একটা ভুয়া খবরকে নিয়ে পুরো চড়াও হয়ে গিয়েছিল। কিন্তু আজ ভূমি কাঁপানোর মতো স্টেটমেন্ট দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, সেটাকে নিয়ে বাংলাদেশের মিডিয়া খবর ছাপছে না। সুতরাং এখানে একটা বিষয় স্পষ্ট হলো, ইউনূস সাহেব তথ্য লুকিয়ে দিচ্ছে। এবার আসুন না আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই 71 টিভির একটা এই ছোট্ট একটা কাটিং দেখুন, ভিডিওতে তারা কি বলছে একবার দেখুন। ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প মোদি বৈঠকে উঠে এলো বাংলাদেশ প্রসঙ্গ। তবে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তেমন একটা সুবিধা করতে পারেনি ভারত। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন ও ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে সোজাসাপটা উত্তর দেন ট্রাম্প। সাফ জানান, বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। যুক্তরাষ্ট্রের
মানে দালাল। আর কত দালালি দেখলেন তো, দালালির লেভেল দেখলেন তো, সব জানিয়ে দিয়েছে। কোন রকম মানে মোদি বাংলাদেশের বিষয় নিয়ে ট্রাম্পের সাথে কোনো সেরকম একটা ফ্যাসলা করতেই পারেননি, এরকম ভাবে দালালি করছে। অথচ তারপরে ভূমিধস করার মতো যে বক্তব্যটা দিল সেটা নিয়ে মুখ খুলছেই না বর্তমান মিডিয়া। এবার আসুন আপনাদেরকে দেখাই, এই যে ডক্টর কনক সরোয়ার, তাকে দিয়ে তথ্য বিকৃতের কাজ চলছে। মোদি প্রেসিডেন্ট ট্রাম্পের ইংরাজি বুঝেই নাই, তাই ইংরাজি না বোঝার বিষয়টা জবাব আমি দিচ্ছি। আগে পড়ে নিই আপনার এই পোস্টটা। বাংলাদেশকে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের মোদির হাতে তুলে দেয় নাই রে পাগল। বাংলাদেশ নিয়ে যে প্রশ্ন করা হয়েছে তার জবাব দিতে বলেছে। আই উইল লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার। মোদি ট্রাম্পের ইংরাজি বুঝেই নাই, বলা শুরু করেছে রাশিয়া ও ইউক্রেন নিয়ে। মনে হলো পেছনে বসা ইন্টারপ্রেটার মেয়েটাও মোদির কথা শুরু করার পর কিছু বলতে চেয়েছিল। আওয়ামী পাগলদের সুখ মনে মনে, তা আমাদের সুখ না হয় মনে মনে, তা তোমাদের এত জলে কেন? উঠে এসে উত্তর কেন দিতে হচ্ছে? আচ্ছা, তিনি কি বলতে চেয়েছে আমাদের এই কনক সরোয়ার? তিনি বলতে চেয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে মোদির হাতে তুলে দেয়নি, বাংলাদেশের বিষয়ে কথা বলতে বলেছে। এখানে তিনি বলছে, তাই না? পরিষ্কার হয়ে গেল। তো এই ডোনাল্ড ট্রাম্প তার মুখ থেকে যে প্রত্যেকটা শব্দ বার করেছে সেই প্রত্যেকটা শব্দ আমরা বিশ্লেষণ করব এবং তোমাকে এর উত্তর দেব। কনক সারোয়ার, ডক্টর কনক সারোয়ার, তোমরা কথায় কথায় সব ডক্টর, তা কোন লোম ফেলার ডক্টর তো আমি বুঝে পাই না। ডক্টর মোহাম্মদ ইউনুস জালিয়াতিতে নাম্বার 1, ডক্টর পিনাকি ভট্টাচার্য কোন বাল ফেলার সরি, মুখ সামলে রাখতে পারি না আমি। কিসের ডাক্তার ভাই? এত যখন ডাক্তার, তাহলে এসে দেশটাকে কেন একটু সুস্থ করছো না? দেশে কেন তোমাদের পরিষেবা দিচ্ছ না? বিদেশে গিয়ে এরকম তাবু টানিয়ে কেন ওই শরণার্থী হয়ে থাকছো? দেশে এসে থাকলে হয়তো তোমরা এত বড় বড় ডাক্তার, নাকি জালিয়াতিতে সব ডাক্তার? আচ্ছা, এই ডাক্তারবাবু কি বলেছে যে হচ্ছে না, তাই না? সে কথায় আসছে, কিন্তু তার আগে বলি, এই যে তুমি বলছো না যে ইংরাজি ভালো বোঝে না, মোদি ট্রাম্পের ইংরাজি বুঝতেই পারেনি, তা এইখানে একটা ভিডিও একটু দেখুন তো। আমাদের এই চালা মোদিকে কি সম্মান দিচ্ছে ট্রাম্প। আমি এই এরকম চালা ইংরাজি না বোঝা মন্ত্রী পেয়ে আমি ভীষণ খুশি, যেখানে যুক্তরাষ্ট্রের ট্রাম্প সেই চালাকে উঠে আসার জন্য তার চেয়ারটাকে টেনে ধরছে। এখানে আরেকবার দেখো, এই যে মোদি সাহেব উঠছে, ট্রাম্প চেয়ারটাকে সরিয়ে দিচ্ছে, মোদি চলে আসছে। না, এখানে কোনো সম্মান মানে ছোট বড় অপমানিত অত্যাধিক মানে একটা কিছু বিষয় সেরকম কিছু না। এটা হচ্ছে দুই বন্ধুর মধ্যে রিলেশনের ব্যাপার, ঠিক আছে? আর এই যে ইংরাজি কথার ইংরাজি বোঝে না বলে তুমি তোমার পাকিস্তানি দালালদেরকে যেটা বোঝাতে চাইছো না, এর উত্তরটা শুনে যাও। এখানে যখন একজন জার্নালিস্ট ট্রাম্পকে প্রশ্নগুলো করছিল, তখন সোজা সাপটা ফ্লুয়েন্ট ইংলিশের মাধ্যমেই ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্নগুলো করছিল, কিন্তু তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের পিছনে থাকা যে ইন্টারপ্রেটার, সে আলাদা করে ইংরাজিতে ডোনাল্ড ট্রাম্পের কানে কানে বলছিল যে ওই জার্নালিস্ট কি বলছে। কেন ওই জার্নালিস্টের ইংরাজি কি ডোনাল্ড ট্রাম্প বোঝে না? কিন্তু তার সত্ত্বেও ইন্টারপ্রেটার কেন ডোনাল্ড ট্রাম্পের কানে ইংরাজি বলছিল? তো সেরকমই মোদি সাহেব ইংরাজি বোঝে কি না বোঝে সে বুঝ তোমার কাছে নেই, কারণ তোমরা তো পাকিস্তানের পাঁচাটা দালাল। কেন ডোনাল্ড ট্রাম্পের কানে কাছে ইংরাজি বলা হচ্ছে ইংরাজি জানা সত্ত্বেও? কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে প্রত্যেকটা জিনিসকে দেখে বোঝে খুব শর্টে, সেইভাবে বোঝানোর জন্য, তার ভাষায় বোঝানোর জন্য পাশে একজন করে বসে থাকে। কারণ এরকম একটা জায়গায় একজন রাষ্ট্রনায়কের মাথায় হাজারটা জিনিস ঘুরছে, সুতরাং একজন সাংবাদিক কি বলছে সেটা খুব শর্ট অ্যান্ড সুইট ভাবে তার পাশে বসে থাকা মানুষটা তাকে এক কথায় বুঝিয়ে দেয় যে এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে, আপনি উত্তর দিন। ওকে, এটা হচ্ছে ইংরাজির ব্যাপার গেল। এবার আমি আসি আর একটা বিষয়ে। বিশাল এখন জাতিসংঘ নিয়ে মেতে উঠেছো না ডক্টর কনক সরোয়ার? যে জাতিসংঘে যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে মানবতা বিরোধীর অপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ। তা মানলাম জাতিসংঘ এই রিপোর্ট পাবলিশ করেছে, তা ডক্টর কনক সরোয়ার তোমার মুখে জুতো মেরে একেবারে মুখ ফাটিয়ে দেব। এই নিউজটা তো খুব ফলাও করে পাবলিশ করছো নিজের ফেসবুকে। ডক্টর কনক সরোয়ার একেবারে নিরপেক্ষ সাংবাদিক। তা জাতিসংঘে যে আরো প্রতিবেদনে আরো যে তথ্য দেওয়া হয়েছে যে কিছু উগ্রবাদীরা সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে হামলা করেছে, পুলিশকে মেরে দিয়েছে, এরকম যে শত শত তথ্য দেওয়া হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে, সেগুলো কেন বলা হচ্ছে না?
কেন বলা হচ্ছে না যে কিছু উগ্রবাদী জনতা ইচ্ছাকৃতভাবে রাস্তায় নেমে দমন পীড়ন করেছে, সাধারণ মানুষের উপরে হামলা করেছে? এগুলো জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, কিন্তু তোমরা সেগুলো তো পাবলিশ করছো না। ইউনুসের পা চাটতে চাটতে এবার তো জিপটা পুরো চেঁচে চলে যাবে, তাই না? আচ্ছা, এবার আসি আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ধনী ব্যবসায়ী ইলন মাস্কের সঙ্গে নাকি ফোনে কথা বলেছে। এখন এর তথ্য প্রমাণ আমার কাছে নেই, গণমাধ্যমে এটা সকাল থেকে পুরো ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে যে আমাদের ইউনুস সাহেব নাকি এলন মাস্কের সাথে ফোনে কথা বলেছে, বলে ওই স্টারলিংক ইন্টারনেট ওগুলো আনার ব্যবস্থা করেছে। বিশাল একটা ইউনুস সাহেবের শক্তির একটা বিষয় প্রচার করা হচ্ছে। কিন্তু আমরা এখানে একটা জিনিস বলা হচ্ছে যে এই যে দেখুন, ফোনে কথা বলার সময় মাস্কের পাশেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আমরা এই যে সাবমিটের কথা বলা হচ্ছে, যে দুবাইতে যে এআই সাবমিটের কথা বলা হচ্ছে, সেখানে ইলন মাস্ক ভার্চুয়ালি কানেক্টেড হয়েছিল, হয়ে কথা বলেছিল, এবং তার পাশে নাকি ডোনাল্ড ট্রাম্প ছিল। তো এই সেই ভিডিও, I think we have an announcement today that we both want to share, which is today we're going to announce the joint project of Dubai Loop, which is a loop project that is going to cover Dubai's most densely populated areas for people to go from point to point in a seamless manner. So thank you for your partnership, and thank you. We hope it changes people's lives. That'll be cool. I think it'll be very exciting. I think once people try it out, they'll be like, wow, this is really cool. And it's going to seem so obvious in retrospect, but until you actually do it, you don't know. So it's going to be great. It's going to be like a wormhole. Like you just wormhole from one part of the city, boom, and you're out in another part of the city, and it's great. So I'm looking forward to this partnership. We're going to join the first trip and the first pod when the তো এই হচ্ছে সেই ভিডিও। এখন আমাদের ইউনুস সাহেব কোথাও লুকিয়ে চুরিয়ে এলন মাস্কের সাথে আলাদাভাবে কথা বলেছে কিনা সে বিষয়ে জানি না, কিন্তু গণমাধ্যমে এই যে প্রচারটা করা হচ্ছে যে এলন মাস্কের সঙ্গে ফোনে কথা বলেছে, ফোনে কথা বলার সময়, এখানে ভালো করে দেখুন, ফোনে কথা বলার সময় মাস্কের পাশেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আমরা এই যে এলন মাস্ক ভার্চুয়ালি জয়েন করে যে কথা বলেছে সেখানে আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পাচ্ছি না। সুতরাং এখানে একটা 80% কনফার্মেশন আমরা পাচ্ছি যে এই যে এলন মাস্কের সাথে ফোনে কথা বলা হচ্ছে এটা একটা ভুয়া খবর। এখন 100% নয়, হয়তো কোনো ভাবে লুকিয়ে চুরিয়ে ফোনে কথা বলতেই পারে। ফোনে যদি কথা বলা হতো তাহলে সেরকম কিছু দৃশ্য আমরা দেখতে পেতাম, অথচ এখানে যা বলা হচ্ছে তার উল্টো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এখানে কেবল আর কেবল এলন মাস্ক নিজে একাই ভার্চুয়ালি যোগ হয়েছে, এখানে ইউনুস কোথাও নেই, এখানে ডোনাল্ড ট্রাম্পও কোথাও নেই। সুতরাং এটাও একটা হয়তো ভুয়া একটা নিউজ ছড়ানো হচ্ছে। এবার আসি আমরা সেই বিষয়টাই যে অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্প কি বলেছে। আচ্ছা, আমি একবার আপনাদেরকে সরল ভাষায় বলি যে ঘটনাটা কি হয়েছে, তারপর আমরা প্রত্যেকটা শব্দ ধীরে ধীরে ব্যাখ্যা করব। ভারতীয় এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশ সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি মোহাম্মদ ইউনুসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? এটা একজন সাংবাদিক প্রশ্ন করে। জবাবে ট্রাম্প বলে, এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন, এবং সত্য বলতে শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে, কিন্তু আমি এটা প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দেব। এইবার আমরা যদি এটাকে ব্যাখ্যা করি তাহলে ট্রাম্প এখানে সরাসরি বলছেন, আমি এটা প্রধানমন্ত্রী মোদির ওপরে ছেড়ে দেব। যদি ট্রাম্প শুধু মোদিকে উত্তর দিতে বলতেন তাহলে তিনি সরাসরি বলতেন, আমি চাই এটা ব্যাখ্যা করুন মোদি, বা এটা মোদির উত্তর দেওয়ার বিষয়। কিন্তু তিনি পরিষ্কারভাবে বলছেন যে আমি এটা মোদির ওপরে ছেড়ে দেব, যা বোঝায় যে তিনি কার্যত বাংলাদেশ ইস্যুতে ভারতের ভূমিকার স্বীকৃতি দিচ্ছেন। নাম্বার 2, শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে। ডক্টর কনক সারোয়ার, এই কথার অর্থ কি বোঝায়? যদি ট্রাম্প কেবল আপনার এই বিকৃত মানসিকতার যে বিশ্লেষণ বেরিয়ে এসেছে সেই বিশ্লেষণ অনুযায়ী যদি ট্রাম্প কেবল সাংবাদিকের প্রশ্নের উত্তরের দায়িত্ব মোদির ওপরে দিতেন, তাহলে এই যে শত শত বছর ধরে কাজ চলছে এই মন্তব্যের কোনো মানে থাকতো না। এটা স্পষ্ট যে তিনি বাংলাদেশ ভারত রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশ ও ভারতের যে রাজনৈতিক বাস্তবতা ও ভারতের দীর্ঘমেয়াদীর যে স্ট্র্যাটেজি রয়েছে
সেটার ইঙ্গিত দিচ্ছেন। এখন এই পাকিস্তানের দালাল ভারত বিরোধীরা নিজেদের মন গড়া ব্যাখ্যা দাঁড় করাতে চাইছে, কারণ তারা চায় না ভারতের ভূমিকাকে গুরুত্ব দেয়া হোক। এখানে তাদের বক্তব্যের কোনো লজিক নেই, পুরো ভিত্তিহীন। কারণ ট্রাম্প নিজেই মোদির নাম উল্লেখ করে বলছে যে বিষয়টি মোদির উপরে ছেড়ে দিচ্ছেন। তারা হয় বক্তব্য বুঝতে অক্ষম, নয়তো ইচ্ছাকৃতভাবে অপব্যাখ্যা করছে এটাকে। ট্রাম্প সবসময় সরাসরি কথা বলেন, তিনি অন্য কূটনৈতিকদের মতো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন না। তাই যখন তিনি বলছে যে এটা আমি মোদির ওপরে ছেড়ে দেব, তখন তিনি স্পষ্টতই বোঝাতে চান যে বাংলাদেশ ইস্যুতে ভারতের ভূমিকা রয়েছে এবং তিনি এতে হস্তক্ষেপ করতে চান না। এটা একটা রাজনৈতিক স্বীকৃতি যা ভারত বিরোধীরা মানতেই পারছে না। শত শত বছর ধরে কাজ চলছে, এই একটা লাইনে প্রমাণ করে দেয় যে তিনি বাংলাদেশ ভারত সম্পর্কের গভীর বাস্তবতা যেটা আছে সেই বিষয়টা বুঝিয়েছে। ভারত বিরোধীরা হয় বোঝার ক্ষমতা রাখে না, নয়তো ইচ্ছাকৃতভাবে বিকৃত ব্যাখ্যা দিচ্ছে। বোঝা গেল? ডক্টর কনক সারোয়ার, তুমি যে এই তোমার পাকিস্তানি দালালদের যে মস্তিষ্ক বিকৃতি করছো না, এই ইউনুসের জুতো করে চেটে চেটে, সেটা খণ্ডন হলো তো? ভিডিওটাকে ছড়িয়ে দিন দর্শক, ভিডিওটাকে ছড়িয়ে দিন, একেবারে মুখে ছুঁড়ে ছুঁড়ে মারুন এই ডক্টর কনক সারোয়ারের জুতো চাটা চটি চাটা যেসব দালাল আছে সবগুলোর মুখে। খণ্ডন হলো তো? ডক্টর কনক সারোয়ার, তোমাকে আমি খোলা চ্যালেঞ্জ দিলাম, খোলা চ্যালেঞ্জ। আমি যে এই ব্যাখ্যা তোমাকে দিলাম আর তুমি যে এই ব্যাখ্যা দিয়েছো, তোমার এই ব্যাখ্যাকে খণ্ডন করে আমি যে এই ব্যাখ্যা দিলাম, আমার এই ব্যাখ্যাকে খণ্ডন করে দেখাও। এই মানুষের সামনে, এত মানুষের সামনে তোমাকে আমি খোলা চ্যালেঞ্জ দিলাম, আমার এই ভিডিওটাকে ভুল প্রমাণ করে দেখাও, বাপের বেটা যদি হয়ে থাকো। তোমরা তো সেটা না, তোমাদের তো এই ভিতরে লাল কালার যেটা আছে সেটা সম্পূর্ণ আলাদা, মিক্সিং, সেটা তোমরা করবা না। যদি বাপের বেটা হয়ে থাকো, আমার এই ভিডিওটাকে খণ্ডন করে দেখাও। ওপেন চ্যালেঞ্জ দিলাম এই লোকের সামনে। আচ্ছা, আর একটা বিষয় আপনাদেরকে জানাই, এই বক্তৃতা হওয়ার পর পরবর্তীতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বিক্রম মিশ্রি ওখানেই ছিলেন, জানিয়েছেন যে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন মোদি। বাংলাদেশের পুরো পরিস্থিতিটা কিভাবে দেখেন সেটা মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন। তার কথায় এই বিষয়টা, মানে বাংলাদেশের পরিস্থিতির এই বিষয়টা নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নিজের মতামত জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তো মাথামোটা পাকিস্তানের দালাল, বোঝা গেল বিদেশ সচিব কি বলছে? এত সব কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে, কিন্তু তোমরা সেটাকে বিকৃত করতে উঠে এসেছো। এখানে কি বলছে আমাদের পাকিস্তানের দালাল, কি বলছে? আওয়ামী পাগলাদের সুখ মনে মনে। আমরা আমাদের সুখ, আমাদের একটু ওপরালা আমাদেরকে একটু সুখ নিতে দিয়েছে, আমাদেরকে নিতে দাও না। তোমাদের পাকিস্তানি চামচাদের পিছন এখন এরকম জ্বালা ধরেছে কেন? আগুন বক বক করে উঠছে কেন? জামাত শিবিরের গন্ধ তো পোড়া পোড়া ভালোই বেরোচ্ছে, কিন্তু তোমরা সেটা বুঝতে দিচ্ছ না। তোমরা এরকম ঠিক ন্যাকামি করে জিনিসটাকে একবারে বিকৃত করতে চলে আসছো। তা কনক সারোয়ার, আমাদের সঙ্গে এই চালাকিটা করতে এসো না। তোমাদের এই যে জাহিল জনতা আছে না, তাদের সঙ্গে ফেসবুকে বসে বসে এইসব মূর্খামিগুলো করো, এগুলো আমাদের সাথে চলবে না, ওকে? আর কনক সারোয়ার, ডক্টর কনক সারোয়ার, কুকুর না গরু ছাগলের ডাক্তার আমি জানি না, তা যারই ডক্টর হও না কেন, খোলা চ্যালেঞ্জ দিয়েছি, কিন্তু পারলে অ্যাকসেপ্ট করো, ঠিক আছে? এইবার বন্ধুরা আসি, দেখুন এটা আমি কারোর মতামত বলছি না, এটা আমার ব্যক্তিগত মতামত, যেটা ভিডিও শুরুতে বলেছিলাম যে ভারত এবার কি কৌশল নিতে পারে। দেখুন, এটা বিশাল কোনো কঠিন বা রাজনৈতিক ঘোর প্যাচের বিষয় না, একদম সহজ সরল বিষয়, যেটা শুনলে আপনিও বুঝতে পারবেন যে হ্যাঁ, পথ একদম পরিষ্কার। সেটা হচ্ছে, প্রথম কথা, ওয়েস্টার্ন কান্ট্রির পুরো সাপোর্ট হারিয়ে ফেলেছে ইউনুস। সুতরাং ওই জাতিসংঘ, ইন্টারন্যাশনাল কোর্ট, যুক্তরাষ্ট্র, এইসব ভয় দেখিয়ে ভারতকে কোনো রকম চাপে রাখতে পারবে না ইউনুস সরকার, নাম্বার 1। নাম্বার 2, সামনে 6-7 মাস তো হলো, এইবার আর 2-3 মাসের মধ্যে ইউনুসকে কি দিতে হবে? নির্বাচন দিতে হবে। আর নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এই ইউনুস। এই ইউনুসের সান্ডা পান্ডারা যতই হয় আওয়ামী লীগ থাকবে নয় আমরা থাকবো এরকম যতই চেঁচাক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না। কারণ যে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে এরা এত লাফালাফি করছে, সেই জাতিসংঘই প্রতিবেদনে লিখেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এটা একটা অপরাধ হবে। এছাড়া আরো অনেক কিছু লিখেছে, এখন এখানে শুধু এইটা টাচ করছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, ইতিমধ্যেই জাতিসংঘ জানিয়ে দিয়েছে। সুতরাং ভোট আগামী দিনে আসছে, সেখানে আওয়ামী লীগ নিশ্চিত অংশগ্রহণ করবে, এবং আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করা মানে আর তো আপনাদেরকে বলে বুঝিয়ে দিতে হচ্ছে না, একটা ভূমিধস বিজয় হবে আওয়ামী লীগের।
আওয়ামী লীগ রাতের ভোট করে, ভোট চুরি করে, তাই না? কিন্তু শেখ হাসিনা এবার দেখিয়ে দেবে দিনের ভোট করে সারা পৃথিবীর সামনে যে আওয়ামী লীগের ভোটারের সংখ্যা ঠিক কত পরিমাণ। আর আগে যে পরিমাণ ছিল, এই 15 বছর শাসনে থাকার পর যে পরিমাণ ছিল, এখন মনে হয় সেটা আরো 10-15 গুণ বেড়ে গিয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনার জনপ্রিয়তা। যেটা যাই হোক, এখন সোজা কথা হচ্ছে আগামী দিনে ভোট আসছে এবং সেই ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং সেই ভোটের মাধ্যমেই শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে। তবে এখানে একটা কিন্তু থেকে যায়, সেটা হচ্ছে আওয়ামী লীগকে জোর জবরদস্তি এরা যদি নিষিদ্ধ করে দেয় তাহলেও এরা পার পাবে না। কারণ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িয়ে থাকা একটি রাজনৈতিক দল। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আজ পর্যন্ত ইতিহাসের। সুতরাং একটি দেশের এত ঐতিহাসিক, এত বৃহৎ একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেবে আর সারা পৃথিবী চুপ থাকবে না, এটা মোটেও হবে না। এই কাজটা যদি করে, জাতিসংঘ যেখানে করতে না বলেছে, কিন্তু তা সত্ত্বেও গায়ের জোরে এই কাজটা যদি করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টা যদি করে, তাহলে আন্তর্জাতিকভাবে প্রচন্ড চাপের মধ্যে পড়ে যাবে এই ইউনূসের প্রশাসন এবং এই চাপের মধ্যে থেকে তারা যেটাই করুক না কেন সেটা একটা অবৈধ ব্যাপার হবে। এইবার ঘটনাটা আরেকটা ঘটতে থাকবে। এরপরেই আওয়ামী লীগকে যেই নিষিদ্ধ করা হবে তখনই আরেকটা উল্টো অশান্তি শুরু হয়ে যাবে দেশের মধ্যে, আর এই সুযোগটাই ব্যবহার করবে ভারত। কারণ ভাই, তুমি আমার পাশে বসে আছো, পাশে বসে থেকে আমরা শান্তিতে আছি, পাশে বসে থেকে তুমি তোমার দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করছো, দিন রাত শুধু আন্দোলন হচ্ছে, গোলাগুলি চলছে, মারপিট চলছে, এসব হচ্ছে। সুতরাং আমরা এবার যাব তোমাখানে যে অশান্তিটা চলছে সেটা শান্তিতে পরিণত করতে আমরা যাব। এবং তার আগেই আর একটা মুদ্রা উঠে থাকবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নির্বাচনটা করা হয়েছে, এটা একতরফা একটা নির্বাচন করা হয়েছে, দেশের সকল মানুষের বৈধতা নিয়ে এই কাজটা করা হয়নি। সুতরাং সেখানে একটা ঝামেলা সৃষ্টি হবে। এবার তারপর সেখানে ভারত ইন্টারফারেন্স করার একদম খোলা হাত, ফ্রি হ্যান্ড সুযোগ পেয়ে যাবে। উপরন্তু যেখানে ডোনাল্ড ট্রাম্প বলেই দিয়েছে যে বাংলাদেশকে মোদির ওপরে ছেড়ে দিলাম, সুতরাং একদম হাত পুরো খোলা, কেউ বাঁচাতে আসবে না। এই ইউনূস জামাত শিবিরকে কেউ বাঁচাতে আসবে না। ভারত একদম এরকম ভাবে হাতটা ফেলবে, ওইখানে যে পাকিস্তানি দালালগুলো আছে পুরো এইভাবে ধরে মালগুলোকে সাঁটিয়ে একটা সুষ্ঠু নির্বাচন দেবে। সেই নির্বাচনে আওয়ামী লীগের ভূমিধস জয় হবে, রেকর্ড জয় হবে, শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে গণ্য হবে। এই পর্যন্ত আমার বলা ছিল, আর বকতে পারছি না, অনেক বকে ফেলেছি। এখন আপনাদের বলার বিষয়, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এই ডক্টর কনক সারোয়ারের বিষয়টা। আর আপনাদেরকে যে বললাম যে ভিডিওটা তুমুল পরিমাণে শেয়ার করুন, কারণ ইউনূস সাহেব পুরো তথ্য। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পড়ে মনোযোগ সহকারে দেখেছেন। আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকলেন, আজকে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এরই বিষয়ে আরো একটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। বাইডেনের তরফ থেকে মোহাম্মদ ইউনূসকে যে সহযোগিতার কথা বলা হয়েছিল সেগুলি কিন্তু বর্তমানে বাতিলের খাতায়। বর্তমানে আপনাদের জানিয়ে দিই যে 78টি ক্ষমতা হাতে নিয়ে 78টি আদেশ এবং কিছু চুক্তির উপর স্থগিতাদেশ দিল, সেগুলিকে বাতিল করে দিল, ছুড়ে ফেলে দিল ডোনাল্ড ট্রাম্প। এবং অনেকে মনে করছেন যে এর মধ্যে কিন্তু মোহাম্মদ ইউনূসকে দেওয়া সহযোগিতার বিষয়টিও ছিল। এবং এই ঘটনাটা কিন্তু দেখুন, গতকাল একদিকে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করছে, আরেকদিকে বাংলাদেশে একজন বড় মাপের উপদেষ্টা মাহফুজ আলম, আপনাদের মনে আছে মাস্টার মাইন্ড, সেই মাহফুজ আলম তার ফেসবুকে একটা পোস্ট করছে এবং সেই পোস্টের কিছু অংশ, শেষের দিকে কিছু অংশ আপনাদের দেখাই। দেখুন, বলা হচ্ছে ভাবাদর্শ আর ভিন দেশের পাতানো খেলায় নেমে যেভাবে আচ্ছন্ন করে রাখলেন বাংলাদেশের সম্ভাবনাকে, এই বিষয়টা বলছে। সুতরাং পোস্টটা দেখলে আপনাদের মনে হবে একটু শঙ্কিত, একটু হৃদয় ক্ষুণ্ণ অবস্থায় কিন্তু মাহফুজ আলম পোস্টটা করছে। সুতরাং অনেকে মনে করছেন যে এই যে বাতিলের খাতায় ডোনাল্ড ট্রাম্প যে এতগুলো নির্দেশ, এতগুলো চুক্তি ইত্যাদিকে তুললেন, তার মধ্যে কিন্তু মোহাম্মদ ইউনূসকে সহযোগিতার তথ্যটিও ছিল। এই বিষয়টির জন্য অনেকেই বলছেন বাইডেন প্রশাসন মোহাম্মদ ইউনূসকে যে সহযোগিতার কথা বলেছিল সেই সহযোগিতাগুলো কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্প খারিজ করে দিল। এরই সাথে আপনারা দেখুন, গতকাল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে, কিন্তু সেখানেও আগের মতো আর এবার সাজিয়ে গুছিয়ে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়নি। দেখুন, 6 নভেম্বর যখন ভোটে জিতেছিল ডোনাল্ড ট্রাম্প, সেই সময় মোহাম্মদ ইউনূস তার এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তার প্যাডে, নিজস্ব প্যাডে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য শুভেচ্ছা বার্তা লিখে পাঠিয়েছিলেন। কিন্তু এবার অর্থাৎ গতকাল যে শপথ গ্রহণ করছে সেখানে দেখুন মোহাম্মদ ইউনূস একেবারে দায় ছাড়া শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। দেখুন, গতকাল শুভকামনা
ঘোষণা জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সোমবার এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অর্থাৎ আগের মতো কিন্তু এবার আর শুভেচ্ছা বার্তা পাঠানোর হম্বিতম্বি করলো না অন্তর্বর্তী সরকার, এবং বর্তমানে কিন্তু এই বিষয়টা নিয়েও কিন্তু আর বাংলাদেশের গণমাধ্যমে অত জোরসোর প্রচারণা চললো না। মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকার নিশ্চিতভাবে বুঝতে পেরেছে ট্রাম্পের কাছে তাদের ডাল গলবে না। এক্ষেত্রে দেখুন 2016 সালে যখন ডোনাল্ড ট্রাম্প প্রথম জিতেছিল সেই সময়ই মোহাম্মদ ইউনূস ট্রাম্পের এই জয়কে সূর্য গ্রহণের সাথে তুলনা করেছিল। সেক্ষেত্রে বলেছিল ট্রাম্পের, মানে এটা হচ্ছে প্যারিসের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে ট্রাম্পের এই জয় সূর্যগ্রহণের মতো কালো দিন আসছে, তার জন্য আমাদের গ্রাস না করে, আত্মশক্তিকে দুর্বল না করে। এর জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়ে বাংলাদেশের প্রতিনিধিদের বলেছিল আপনাদের সেই মাইক্রো ফাইন্যান্সের ব্যক্তি কোথায়, যে আমাকে হারানোর জন্য হিলারি ক্লিন্টনকে বা ক্লিন্টন ইনিশিয়েটিভে চাঁদা দিয়েছিল। সুতরাং ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেক প্রতিশোধ পরায়ণ ব্যক্তি, অনেক সেন্সিটিভ ব্যক্তি, আত্মসম্মান বোধ কিন্তু তার প্রচুর। গতকাল প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডে গেছেন, ভালো কথা। এক্ষেত্রে মাহফুজ আলম একটা ভালো পোস্ট করতে পারতেন, কিন্তু দেখুন একটা আতঙ্কের পোস্ট, একটা হৃদয় বিদারক পোস্ট করলেন মাহফুজ আলমের এই পোস্ট। এবং ইউনূসের তরফ থেকে ট্রাম্পকে পাঠানো দায় ছাড়া শুভেচ্ছা বার্তা, এরই সাথে ট্রাম্পের তরফ থেকে বাতিল হওয়া বেশ কিছু চুক্তি ইত্যাদির জন্য কিন্তু অনেকেই মনে করছেন যে অন্তর্বর্তী সরকার এখন বৈশ্বিক চাপের মুখে রয়েছে। অন্তর্বর্তী সরকার দ্রুতই কিন্তু পতনের দিকে ধাবিত হবে, তার ভিত কিন্তু নড়বড়ে হয়ে গেছে। আজকে ছিল এই সকালবেলা যে পোস্টটা আমি করেছি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তিনি মার্চের তৃতীয় সপ্তাহে তিনি দেশে ফিরছেন, তার ব্লুপ্রিন্ট রেডি হয়ে গিয়েছে। এই খবরটা জোগাড় করতে গিয়ে আজকে আমার প্রায় স্নান খাওয়া দাওয়া করতে পারিনি আমি। একটা খবর করার আগে, এই ধরনের গুরুত্বপূর্ণ খবর করার আগে যতভাবে পারা যায় তাকে রিকনফার্মেশন করার জন্য সারাদিন সকাল থেকে আমি লেগেছিলাম এই খবরটার পেছনে। দেখুন, এই ধরনের খবর এতটা সেন্সিটিভ হয় যে খবর ছাড়ার আগে 10 বার ভাবতে হয়। আমার কাছে খবর না থাকলে আমি কিন্তু পরিষ্কার বলে দিই যে আমার কাছে আজকে কোনো খবর নেই, তাই আমি খবর পোস্ট করতে পারলাম না। গতকাল রবিবার থাকায় বিদেশ মন্ত্রকের সব কাউকে আমি ধরতে পারিনি, ফলে আমি কোনো খবরই কোনো কনফার্মেশন আমি পাইনি বলে আমি কোনো ভিডিও করিনি। সকাল থেকে আমি এর পেছনে লেগেছিলাম, লেগে থেকে আমি যা জানতে পেরেছি ধীরে ধীরে আপনাদেরকে আমি বলছি। আমি যবে থেকে ভিডিও করছি তবে থেকে আমি একটা কথাই বলে যাচ্ছি যে শেখ হাসিনা তিনি মার্চের 26 তারিখের আগে তিনি বাংলাদেশে ফিরবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। এটা বলার পর থেকে নানাভাবে আমাকে কটূক্তি, কুমন্তব্য, গুজববাজ অনেক কিছু বলা হয়েছে। আজও পোস্টে আমি দেখলাম সেরকম অনেক পোস্ট করা হয়েছে, মন্তব্য করা হয়েছে। এমনকি ভারতবর্ষ থেকেও, পশ্চিমবঙ্গ থেকেও আমার এই খবরের সত্যতা নিয়ে অনেক প্রকার মন্তব্য করা হয়েছে এবং ভালো মন্তব্য দু একটা এসছে। যেমন এখানে একজন গত পরশুদিনের আলোচনায় যে আলোচনা করছিলাম, সেই আলোচনায় যখন শুকনার প্রসঙ্গ যখন আসে যে 33 কোর আমাদের ওখানে রয়েছে, তারা ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে রয়েছে, সেই খবরটা শোনার পর দেবী প্রসাদ নাথ তিনি শুকনায় থাকেন, তিনি একটা পোস্ট করে মন্তব্য লিখেছেন, দাদা কাল পরশুর আলোচনায় আপনার বক্তব্য শুনলাম, খুব অর্থবহ এই আলোচনায় আপনি আমাদের উত্তরবঙ্গের সুকন্যার কথা বললেন, আপনি এত সিক্রেট জানলেন কি করে? ঠিকই, আমাদের এখানে জোর প্রস্তুতি চলছে, জয় হিন্দ, জয় ভারত। তিনি একজন ভারতবাসী, তিনি শুকনায় থাকেন। দেখুন, খবর ব্রেক করা হচ্ছে আমাদের কাজ। যে খবর আমরা যত সাংবাদিক ব্রেক করতে পারবে যে খবর, সে তত বড় সাংবাদিক। এটাই হচ্ছে সোজা হিসেব সাংবাদিকতা। তো যাই হোক, এই যে আমরা যখন খবর টবর আমরা জোগাড় করি না, সারা দিন জোগাড় করে তারপরে আমরা একটা খবর করলাম, খবরের কাগজে যখন বেরোলো, পরের দিন পাঠক বলবে দেখ কি সমস্ত আজে বাজে লিখেছে বলে কাগজ মুড়ে ফেলে দিল। তাতে কি খবরের কাগজের সাংবাদিক কি তাতে হয়, ডুবে যায়? এটা আমাদের পেশা, আমাদের কাজ। আপনাদের মন্তব্য করার অধিকার রয়েছে, আপনারা মন্তব্য করবেন। সেটা আমার ভালো লাগলেও আমাকে পড়তে হবে, খারাপ লাগলেও আমাকে পড়তে হবে।
ভালো যেমন 90% লোক লিখছেন, খারাপ তেমনি 10% লোক লিখছেন। তবে আমাদের থেমে গেলে চলবে না, আমাদের এইভাবে কাজ করতে হবে, এটাই আমরা ধরে নিয়েছি। এখন পর্যন্ত আমি যে খবর দিয়েছি তার কিন্তু কোনোটাই কিন্তু মিথ্যে হয়নি। সবাই ধীরে ধীরে এখন বুঝতে পারছেন যে আমি হয়তো একটু আগে বলে ফেলেছি। কি করে আমি বললাম সে প্রসঙ্গে আমি যাব না। এখন মূল খবরে আসি। অনেক বেশি হয়ে গেছে, পূর্ব কথা হয়ে গেছে, মূল খবরে আসি। সেটা হচ্ছে শেখ হাসিনা 3rd উইকের মধ্যে যে কোনো দিন যে কোনো সময় তিনি বাংলাদেশে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী হিসেবে। আপনাদের মনে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় প্রধানমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং আমাদের অজিত দোভাল ওনারা ওখানে একটা গোপন মিটিং করেছিলেন ট্রাম্পের সঙ্গে। সেটা হোয়াইট হাউস প্রকাশ করেছিল। সেই ছবিও কিন্তু আমি সেই খবরের সঙ্গে লাগিয়েছিলাম। সেখানেই কিন্তু ঠিক হয়, প্রথমে ঠিক হয়েছিল এপ্রিল মাসে ট্রাম্প ভারতে আসবেন, তখন ঠিক হয়েছিল। এবার শনিবার দিন প্রধানমন্ত্রী আমাদের দেশে ফিরেছেন। ফেরার 2-3 ঘন্টার মধ্যে ট্রাম্পের দপ্তর থেকে একটি ফোন আসে। ফোনে বলা হয় যে উনি মার্চের 18 থেকে 21-এর মধ্যে যে কোনো একদিন, ডেট ফিক্স হয়নি, উনি ভারতবর্ষ ভিজিট করবেন। আমাদের প্রধানমন্ত্রী থেকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। সেই আমন্ত্রণ স্বীকার করে উনি বলেছিলেন আমি খুব শীঘ্রই ভারতবর্ষে যাব। হয়তো রাশিয়া ঘুরে উনি আসতে পারেন, অথবা এখান থেকে রাশিয়া যেতে পারেন। রাশিয়া যাওয়ার প্ল্যান ওনার রয়েছে ট্রাম্পের। তো তারপরে কি কথা হয়েছে তা আমি জানতে পারবো না। তারপরে কিন্তু তড়িঘড়ি একটা আমাদের ক্যাবিনেট মিটিং ডাকা হয়। সে খবর আমি করেছি। এবং সেই ক্যাবিনেট মিটিং এ 3 সেনাপ্রধানকে ডেকে পাঠানো হয়েছিল। এখন 3 সেনাপ্রধানকে বলা হয়েছিল আপনারা ড্রেসটা আসবেন, মানে সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় আসবেন। তখন থেকে আমার মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে সেনাবাহিনীর পোশাক সবসময় পরে আমাদের থাকেন না সেনাকর্তারা, তাদেরকে হঠাৎ সেনা পোশাক পরে শহরটি তাদেরকে আসতে বলা হলো কেন? এর পেছনে গভীর কোনো রহস্য আছে। তখন থেকে আমি চেষ্টা করে যাচ্ছি। সেটা ছিল শনিবার, তারপর রবিবার দিন সবার ফোন বন্ধ, আমি ভেতরের কোনো খবর পাইনি। আমি এখনো বলছি যে ওই মিটিং এর খবর কিন্তু এখনো পর্যন্ত পাইনি। ওই যে মানে আপনার ক্যাবিনেট মিটিং এর খবর কিন্তু আমি এখনো পর্যন্ত পাইনি। ক্যাবিনেট মিটিং এ কি স্থির হয়েছে আমি এখনো পর্যন্ত কিছু জানি না। তবে বিদেশ মন্ত্রক সূত্রে যে খবরটা পাওয়া গেছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের একটা কথোপকথন হয়েছে। সেই কথোপকথন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র হয়েছিল তারই সূত্র ধরে সেই কথোপকথন হয়েছে। এবং সেই কথোপকথনে একটা পার্ট ছিল শেখ হাসিনাকে স্বদেশে প্রত্যাবর্তন করানো এবং স্বপদে। আপনাদের হয়তো মনে আছে এর আগে আমাদের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের একটা ভিডিও বার্তালাপ হয়েছিল। তারপরে আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি যখন বাংলাদেশ সফরে যান সে সময় তিনি প্রথা ভেঙে সরাসরি পৌঁছে গিয়েছিলেন একেবারে সেনাপ্রধানের দপ্তরে। সেখানে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে আলাদা একটা বৈঠক করেছিলেন, ক্লোজ ডোর মিটিং যাকে বলা হয়। তারপরে যে খবরটা শনিবার দিন যেটা পাওয়া গেছে বিদেশ মন্ত্রক সূত্রে, যে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স আমেরিকার রয়েছে, তাকে বলা হয়েছে যে সেনাবাহিনীকে সেনাপ্রধানের সঙ্গে দেখা করে সেনাপ্রধানকে বলে দাও যে ভারতবর্ষ থেকে যে নির্দেশ যাবে সেই নির্দেশ মতো কাজকর্ম যেন ভালোভাবে হয় এবং শেখ হাসিনা যাওয়ার আগে তার ক্ষেত্র প্রস্তুত করা হয় এই ব্যাপারে। এরপরে সেনাপ্রধান একটি মিটিং ডাকেন। সেখানে লেফটেন্যান্ট জেনারেলরা ছিল। এই লেফটেন্যান্ট জেনারেলের মধ্যে আমি নাম বলবো না, একজন যিনি আমাদের এজেন্সির খুব প্রিয় পাত্র। তার মাধ্যমে এই খবরটা পৌঁছে দেওয়া হয় যে এই যে ব্যবস্থাটা যেটা করা হচ্ছে সেটা যদি সেনাপ্রধান যদি মেনে না নেন তাহলে সেনাপ্রধানকে
গদিচ্যুত করা হবে এবং সেই জায়গায় সেই ব্যক্তি কিন্তু সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হবে এবং তিনি সমস্ত কিছু ব্যবস্থা করবেন। এবং যারা এর বিরুদ্ধে কাজকর্ম করবে, যে সমস্ত জামাতি মানে অনুগৃহীত যারা সেনা প্রধান রয়েছেন, যারা ব্যাগরা মারছেন, তাদেরকে কি করে সাইজ করতে হয় সেটা ভারতবর্ষ বুঝে নেবে। ইতিমধ্যে 33 নম্বর কোর আমাদের যে রয়েছে সুগনাতে, সেই সুগনার কথা আপনাদেরকে বলেছি। সুগনাতে ভীষণ অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়। সমস্ত সীমান্তগুলোতে যত আমাদের সৈন্য মোতায়েন রয়েছে, ব্রিগেডগুলো মোতায়েন রয়েছে, সেগুলোকে পুরো অ্যাক্টিভ করে দেওয়া হয়। যে কোনো মুহূর্তে আমাদের একটা বড় অ্যাকশনে যেতে হতে পারে। প্রথমে আমি বলেছি, প্রথমে মিলিটারি অ্যাকশন ভারতবর্ষ করবে না, করতে চায় না, স্কুইজ করবে। স্কুইজ করতে করতে এমন একটা জায়গায় নিয়ে আসবে যেখানে ওই আমাদের বাংলাদেশের যে এখন দায়িত্বপ্রাপ্ত এখন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি বেকায়দায় পড়ে যান। তার মধ্যেই যখন ট্রাম্পের এই নির্দেশটা এলো শনিবার দিন, তখন পরিস্থিতি বদলে গেল। তখনই তড়িঘড়ি সেই সেনাপতি লেফটেন্যান্ট জেনারেলকে খবর দেওয়া হলো যে মার্চের 3rd উইকের মধ্যে যে কোনো একটা সময়ে মানে শেখ হাসিনাকে সেনাবাহিনী আবার প্লেন পাঠিয়ে এখান থেকে নিয়ে যাবে, সঙ্গে যাবে রাফেল বিমান। এবং সেই খবরটা ঠিক 2 দিন আগে প্রচার করা হবে, তার আগে নয়। এই খবরটা আমি পেয়েছি বিদেশ মন্ত্রক থেকে, এবং বিদেশ মন্ত্রক সূত্রে আরো যা জানা যাচ্ছে সেটা হচ্ছে যারা এই সমস্ত জামাতি টামাতি যারা রয়েছে, তারা যাতে পালাতে না পারে, এই সব সমন্বয়ক আছেন যারা, তারা যাতে না পালাতে না পারে, তার জন্য এয়ারফোর্সকে অ্যাক্টিভ থাকতে বলা হয়েছে। এবং বিভিন্ন এয়ারপোর্টে যেতে গেলে তো ভারতের আকাশ দিয়ে যেতে হবে, নইলে পরে পাকিস্তানের জাহাজ ধরতে হবে। এবং পাকিস্তানের জাহাজের পথ বন্ধ করে দেওয়া হবে, সেটা কিভাবে বন্ধ করা হবে সেটা আমি জানি না, আর আমাকে বলবেও না। ফলে চারদিক দিয়ে ঘিরে এমন একটা ব্যবস্থা তৈরি করা হচ্ছে যে বাংলাদেশ পুরো প্যাঁচে পড়ে যাবে। বাংলাদেশের সেনাবাহিনীর সামনে আর কোনো রাস্তা থাকবে না, তাদের হাত তুলে দিতেই হবে। এবং ওয়াকারুজ্জামান, তাকে পরিষ্কার ধমক দেওয়া হয়েছে আমেরিকার পক্ষ থেকে। চার্জ দ্য অ্যাফেয়ার্স তিনি এসে বলে দিয়েছেন যে আপনাকে এই ব্যবস্থা করতে হবে। মানে হুজুরের ইচ্ছা যেটা আছে, হুজুরের ইচ্ছার বিরুদ্ধে গেলে পরে তাহলে হুজুর কিন্তু থাকবে না। আমি বলেছিলাম না, একটা কথা বলেছিলাম যে ভারতবর্ষ কখনোই চায় না আর একটা গাজা হোক, ভারতবর্ষ কখনোই চায় না। কিন্তু ভারতবর্ষ পেটের মধ্যে ক্যান্সার নিয়ে বসে থাকবে, এটাও তো হয় না। সেই ক্যান্সার ভারতবর্ষ অপারেট করবেই, আর সেই ক্যান্সার অপারেট করতে গেলে যাকে বসানো দরকার, যিনি এই মুহূর্তে পারবেন সামলাতে, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে শেখ হাসিনার গদিতে বসা প্রধানমন্ত্রী হিসেবে অত্যন্ত জরুরি। সেটা যেমন আমেরিকা জানে, সেটা ভারতও জানে, সেটা সারা বিশ্ব জানে। আর সারা বিশ্বের কেউ এখন এই ব্যাপারে বাংলাদেশের পাশে দাঁড়াবে না, কারণ বাংলাদেশ সম্পর্কে সারা বিশ্বের যে ধারণা ছিল, সেই ধারণা কিন্তু আমূল পরিবর্তন হয়ে গিয়েছে এই গত 6 মাসে। বাংলাদেশের যে অবস্থা, যে অস্থিরতা চলছে, সেই অস্থিরতার মাধ্যমে সমস্ত দেশের পেপার এবং সমস্ত টেলিভিশন একেবারে সব ফুটেজ সহ সব দেখিয়ে দিয়ে বাংলাদেশের একেবারে জামা কাপড় খুলে দিয়েছে। ফলে বাংলাদেশের সামনে মানে সঙ্গে এই মুহূর্তে কেউ এসে দাঁড়াবে এমন কোন দেশ নেই। আর যেখানে আমেরিকা পাশে দাঁড়িয়ে আছে, ভারতের পাশে দাঁড়িয়ে আছে এবং শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে আছে, সেখানে ট্রাম্পের মতো ব্যক্তিত্বকে চ্যালেঞ্জ করবে এরকম কোন ইউরোপীয় দেশ এবং কোন এশিয়ান দেশ নেই যারা তার বুকে এত দম রয়েছে। ফলে ভারতবর্ষ এবং আমেরিকা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে মার্চে 3rd উইকের মধ্যে হাসিনাকে ওখানে ফেরত মানে বসিয়ে দিতে হবে। কারণ এখনো যদি সময় আরো কালক্ষেপ করা হয়, তাহলে বাংলাদেশ যে ধ্বংসের দিকে যাচ্ছে, সেই ধ্বংসের আরো ছাপ এসে পড়বে, রেশ এসে পড়বে ভারতবর্ষের মধ্যে। ভারতবর্ষ তাহলে অস্থির হয়ে যাবে, সেটা ভারতবর্ষ কখনোই চায় না।
ফলে যত তাড়াতাড়ি অপারেশন করা যায় তত তাড়াতাড়ি ব্যবস্থা করা হচ্ছে। সেটা ট্রাম্পের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক দুদিন আগে এই জিনিসটা ভারতের পক্ষ থেকে জানানো হবে যে কবে কিভাবে তাকে ফেরত দেওয়া হবে, ফেরত নিয়ে যাওয়া হবে, এবং তার জন্য ভারতবর্ষ এবং আমেরিকা কি কি ব্যবস্থা নিচ্ছে ওখানে, মানে তার সুরক্ষার জন্য দরকার হলে সেখানে মার্কিন এবং ভারতীয় যৌথ সেনাবাহিনী ওখানে মোতায়েন থাকবে। তার জন্যই আগে থেকে একটা ড্রিলের ব্যবস্থা করা হচ্ছে। যে কথাটা আমি আগে বলেছিলাম, ট্রাম্প যেটা বলেছেন যে একটা মানে যৌথ একটা বাহিনী, একটা ড্রিলিং হবে, সেটা পুরো সারা পৃথিবীর মৌলবাদের বিরুদ্ধে লড়াই করবে। এইটা হলো মোদ্দা খবর। এখন একে আপনারা অনেকেই বলবেন যে ভুল খবর, গুজব খবর, অনেক কিছুই বলবেন, কিন্তু আমি কখনো মিথ্যে খবর দিয়ে আমি কখনো কারোর বিশ্বাসভঙ্গ আবেগে কখনো আঘাত দিতে চাই না। হ্যাঁ, খবর দু একটা মানে ভুলভাল বেরিয়ে যায়, খবর কাজ করতে গেলে ভুল হবেই, কিন্তু এই ধরনের সেন্সিটিভ খবর 10 বার চেক না করলে পরে কেউ ছাড়ে না। এটা মহামূর্খ ছাড়া আর কেউ করবে না। ফলে আমার যা বয়স, আমার যে অভিজ্ঞতা, তাতে এত বছর বাদে এই ধরনের ভুল খবর আমি অন্তত দেব না, এটুকু বিশ্বাস আমার উপরে রাখতে পারেন। আমি আগেও যেটা বলেছি, মার্চ মাসের 26 তারিখের আগে হাজার মন্তব্য আসা সত্ত্বেও আমি কিন্তু শেষ দিন পর্যন্ত বলে গিয়েছি, এবং আজকে আমি যেটা বলছি, মার্চ মাসের 26 তারিখের আগেই ভারতবর্ষ থেকে তিনি বাংলাদেশে ফিরবেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। এখন ভারতবর্ষের মানে বলার অপেক্ষা, ঘোষণা করার অপেক্ষা। সেই ঘোষণার জন্য আপনারা তৈরি থাকুন। আর ডক্টর ইউনূস, তাকে বলবো আপনি পালাতে পারবেন না, আপনার পালানোর সমস্ত রাস্তা ভারতবর্ষ বন্ধ করে দিয়েছে, আর যারা এই নষ্ট উপদেষ্টা আছে তাদেরও পালানোর সমস্ত ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বরাবরই বলেছি, বাংলাদেশের মাটিতেই এদের বিচার হবে। বাংলাদেশের মাটিতে মানুষ দেখবে যে এরা কি করেছিল, এদের জন্য কি। দেশে ফিরে প্রতিশোধের বার্তা শেখ হাসিনার। ফেসবুকে ভার্চুয়াল বার্তায় হুঙ্কার মুজিব কন্যার। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না। আন্দোলনে পুলিশ, সেনা, বিজেপি গুলি চালায়নি। আমি দেশে ফিরবো, সব শহীদদের প্রতিশোধ নেব। ইউনূসকে মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে, ইউনূসেরও বিচার হবে। ভার্চুয়াল বার্তা শেখ হাসিনার। মুক্তি দিচ্ছিল, কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি। ইনশাআল্লাহ এই হত্যারও বিচার আমি করব, আমি তোমাদের কথা দিলাম। আমরা কথা বলবো রাজীব চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, শেখ হাসিনার এই যে ভার্চুয়াল বার্তা, অন্যান্য ভার্চুয়াল বার্তা আমরা শুনেছি এর আগে একাধিকবার তিনি বার্তা দিয়েছেন দূরে থেকে, আর এবারে এই ভার্চুয়াল বার্তা কতটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাকে তার সরকার পড়ে গিয়েছে, তাকে ফেলে দেওয়া হয়েছে তার সরকার। তিনি দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন। তারপর থেকে যতবারই তিনি ভার্চুয়াল বার্তা দিয়েছেন বাংলাদেশবাসীর উদ্দেশ্যে, ততবারই দেখা গিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে পরিস্থিতি উত্তাল হয়েছে, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের কর্মী, সমর্থক, নেতা, প্রাক্তন মন্ত্রীরা তাদের আক্রমণ হয়েছে তাদের উপরে। এই পরিস্থিতি কোথাও কি বদলাচ্ছে? এই প্রশ্নটা উঠছে এই কারণে, তার কারণ বাংলাদেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা। শুধু ফেরার কথা নয়, সে দেশে যারা সরকার চালাচ্ছেন এবং তাকে উৎখাত করার পেছনে, তার সরকারকে উৎখাত করার পেছনে যারা রয়েছেন তাদের শাস্তির কথা বলছেন। বহু মানুষ খুন হয়েছেন, তাদের বিচারের কথা বলছেন। ভার্চুয়াল বার্তায় শেখ হাসিনার এই কঠোর এবং অত্যন্ত দৃঢ় বার্তা, সেটা বাংলাদেশবাসী কিভাবে নেয়, বাংলাদেশের আপামর জনগণ কিভাবে নেয়, সেটা কিন্তু খুবই লক্ষণীয়। তার কারণ রাজনৈতিক মহল যারা মনে করছেন যে এক্ষেত্রে শেখ হাসিনা তিনি কার্যত জল মাপছেন, তার কারণ বাংলাদেশের কোথাও কোথাও
বেশ কিছু জায়গায় বলা যেতে পারে ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেখানে একেবারে প্রতিরোধ গড়ে উঠছে কোথাও জায়গায় অত্যাচারের বিরুদ্ধে। এই জায়গাটিকেই কাজে লাগাতে চাইছেন শেখ হাসিনা এবং এমন একটা সময় তিনি বেছে নিয়েছেন যে সময় গত 6 মাস পরে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি শীর্ষস্তরীয় বৈঠক শুরু হয়েছে নয়াদিল্লিতে। বিএসএফ এবং বিজিবি ডিজি পর্যায়ের বৈঠক, এটি শুরু হয়েছে গতকাল এবং চলবে আগামীকাল গিয়ে সেই বৈঠক শেষ হবে। এমন একটা সময় শেখ হাসিনার এই ভার্চুয়াল বার্তা এবং সেই বার্তার মধ্যে একেবারে দেশে ফেরার কথা, শহীদদের প্রতিশোধ নেব এ কথা বলার মধ্যে দিয়ে কিন্তু কার্যত তিনি বাংলাদেশের অভ্যন্তরে তার কতটা ভিত রয়েছে, তার কর্মী সমর্থকরা কতটা শক্ত এবং বাংলাদেশ বাসী তার কিভাবে নিচ্ছেন সেটি তিনি মেপে নিতে চেয়েছেন বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ নাজিদ। শেখ হাসিনা তিনি ভার্চুয়াল বার্তায় ঠিক কি বলেছেন আর শোনাবো। বাবা মা ভাই বোনদের যারা হত্যা করছে তাদেরও দায় মুক্তি দিচ্ছিল, কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি। ইনশাআল্লাহ এই হত্যারও বিচার আমি করব, আমি তোমাদের কথা দিলাম। তাদের আন্দোলনের মধ্যে যতগুলি লাশ পড়েছে সেগুলি যদি এখন কবর থেকে বের করে পোস্টমর্টম করা যায়, দেখা যাবে এখানে পুলিশ গুলি করে নাই, সেনাবাহিনী গুলি করে নাই, র্যাব গুলি করে নাই, বিজিবি গুলি করে নাই। সেখানে এমন এক রাইফেল ব্যবহার করা হয়েছে, বুলেট ব্যবহার করা হয়েছে, যে বুলেট সেটা ইউনূসের যে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাখাওয়াত সাহেব, তিনি নিজেই একজন সেনাবাহিনীর লোক, কাজী অফিসার, তিনি জানেন এবং তিনি সেই বুলেট দেখে বলেছেন এটা 7.62 বুলেট, এই বুলেট পুলিশ ব্যবহার করে না বা আমাদের কেউ ব্যবহার করে না, সেই গুলিতেই তারা মারা গেছে। ইউনূস সেই পরিকল্পনা করেছে, যেটা সে নিজেই স্বীকার করেছে, যে মেটিকুলাসলি ডিজাইন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে। এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না, কোনো নেতৃত্ব ছিল না, এবং তার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। অপারেশন ডেভিল হান্ট। কে ডেভিল? কাকে করছে সে? যারা পুলিশকে হত্যা করে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে, ছেলেকে না পেলে মাকে হত্যা করে, মাকে গ্রেপ্তার করে, ছোট 10 বছর বাচ্চার সামনে এবং 3-4 বছর বাচ্চার সামনে যে। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও ফুটেজ মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সুন্দর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।